হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা যে টপিক নিয়ে ডিসকাস করব সেটা হলো একটা সার্কিটের বিভিন্ন কম্পোনেন্টের সিরিজ এবং সমান্তরাল কানেকশন। এখন যখনই আমরা একটা সার্কিট অ্যানালাইসিস করতে যাই, সার্কিটের বিভিন্ন কম্পোনেন্টগুলোর সিরিজ এবং সমান্তরাল কানেকশন সম্পর্কে বোঝাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তোমাদের কাছে সিরিজ এবং সমান্তরাল বুঝতে পারাটা একটু কঠিন মনে হতে পারে। কিন্তু আসলে কিভাবে কম্পোনেন্টগুলো সিরিজ হয় এবং কিভাবে সমান্তরাল হয় সেটি যদি তুমি একবার জেনে যাও, তারপরে তোমার কাছে এই জিনিসটা পুরাই দুধভাত মনে হবে, আর কিছুই না। একদমই সিম্পল একটা জিনিস। আচ্ছা, আমরা যদি সিরিজ ও প্যারালাল বুঝতে চাই, তার আগে আমাদের অন্য একটা জিনিস সম্পর্কে ভালোমতো ধারণা থাকা দরকার। সেটা হলো একটা সার্কিটের নোড কোনগুলো এবং কখন ২ টি নোড আমার সেম হবে। আচ্ছা, তো চলো ১ম এ আমরা বুঝি নোড জিনিসটা কি? নোড হলো আমাদের সার্কিটের এমন সকল পয়েন্ট যেখানে একাধিক তার একত্রিত হয়। সো নোড হলো এমন সকল পয়েন্ট যেখানে একাধিক তার একত্রিত হয় এবং একটা নোডের আন্ডারে যতগুলো পয়েন্ট থাকে তাদের ভোল্টেজ সেম থাকে। সো নোড বোঝার জন্য তুমি কিভাবে বুঝবা? এমন সব পয়েন্ট যেখানে একাধিক তার একত্রিত হবে এবং যেকোনো একটা নোডের আন্ডারে সবগুলো পয়েন্টের ভোল্টেজ সেম হবে। আচ্ছা। তো এখানে আমরা একটা সার্কিট দেখি চলো। এই সার্কিটের এই পয়েন্টে আমি বলতে পারছি একাধিক তার একত্রিত হচ্ছে, এই পয়েন্টে একত্রিত হচ্ছে, এই পয়েন্টে হচ্ছে, এই পয়েন্টে হচ্ছে, এই পয়েন্টে হচ্ছে। এমন কিন্তু অনেকগুলো পয়েন্ট এই সার্কিটে দেওয়া সম্ভব। কিন্তু আমাদের এখানে গুরুত্বপূর্ণ বোঝা হলো সেই সকল পয়েন্ট, যে সকল পয়েন্টে ২ এর অধিক তার একত্রিত হয়েছে। তুমি যদি যেখানে ২ টা তার একত্রিত হয়েছে সেখানে একটা নোড ধরতে চাও, ধরতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যেটা বললাম যে আমাদের সার্কিট সলভিং এর ক্ষেত্রে যেখানে ২ এর অধিক তার একত্রিত হয় সেই পয়েন্টগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, চলো আমরা নোডগুলোর কিছু স্পেশাল নাম দেই। এই নোডটার নাম দিলাম আমি A, এই নোডটা B, এই নোডটা C, এই নোডটা D, এই নোডটা E। এখন কোন পয়েন্টগুলো আমাদের একটা স্পেসিফিক নোডের আন্ডারে পড়ছে সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা বোঝার সবচেয়ে সহজ উপায় হলো তুমি যেই পয়েন্টটা কোনো নোডের আন্ডারে পড়ছে নাকি বের করতে চাও, সেই পয়েন্ট থেকে তুমি যেই নোডের আন্ডারে পড়ছে নাকি বের করতে যাচ্ছ, সেই পয়েন্টে যাওয়ার চেষ্টা করবা। ধরো আমার এখানে B পয়েন্ট আছে আর এখানে A পয়েন্ট আছে। A পয়েন্টে আমি একটা নোডের নাম দিয়েছি ছোট হাতের A। এখন বি পয়েন্টটা এই এ পয়েন্টের ছোট হাতের এ নোডের আন্ডারে পড়ছে নাকি আমি যদি এটা দেখতে চাই, তাহলে আমি সিম্পলি করব কি, বি পয়েন্ট থেকে এ পয়েন্টের দিকে যাওয়ার চেষ্টা করব। আমি যদি যে কোনো উপায়ে কোনো ধরনের কম্পোনেন্ট অতিক্রম না করে শুধুমাত্র তারের উপর দিয়েই বি পয়েন্ট থেকে এ পয়েন্টে যেতে পারি, তার মানে আমি বুঝতে পারবো যে আমার বি পয়েন্টটা আর এ পয়েন্ট এই দুইটাই সেম নোডের আন্ডারে পড়বে। সো আমি বি পয়েন্টকেও বলতে পারি এটা হলো ছোট হাতের এ নোডের আন্ডারে পড়ছে। ঠিক আছে? এখন এই জিনিসটা আমরা আরো একটু কিছু টাইপ করে দেখি। এখানে দেখো আমার A পয়েন্ট আর B পয়েন্ট। ধরে নাও A পয়েন্টে আমি একটা নোড দিলাম হলো A। এখন আমি B পয়েন্ট থেকে A পয়েন্টের এই ছোট হাতের A নোডে যদি যেতে চাই, আমার কি কোনো কম্পোনেন্ট অতিক্রম করতে হবে? না, হবে না। আমি ডিরেক্টলি চলে যেতে পারবো। সো আমি বলতে পারবো যে আমার বড় হাতের B পয়েন্টটাও আমার ছোট হাতের A নোডের আন্ডারে পড়ছে। সো এটাও হবে আমাদের নোড A। এবং যেহেতু আমরা জানি যে সেম নোডের আন্ডারে সবগুলো পয়েন্টের ভোল্টেজ সেম, সো আমি বলতে পারি যে এই পয়েন্টের ভোল্টেজ আর এই পয়েন্টের ভোল্টেজ হবে ইকুয়াল এবং দুটি হবে আমার VA এর সমান। কেন? বিকজ ভোল্টেজগুলো আমরা লিখি হলো নোডের নাম অনুসারে। বিকজ এক নোডের আন্ডারে যতগুলো পয়েন্ট আছে সবগুলো পয়েন্টের ভোল্টেজ তো ওই নোডের ভোল্টেজের সমান হবে, তাই না? সো আমার এ পয়েন্টের ভোল্টেজও হবে ভি ছোট হাতের এ এবং বি পয়েন্টের ভোল্টেজও হবে ভি ছোট হাতের এ। এবার চলো আমরা আরেকটা কেস দেখি। এই কেসে দেখো আমাদের A পয়েন্ট আর B পয়েন্টের মাঝখানে কিন্তু একটা রোধ আছে। আমি A পয়েন্টে যদি একটা নোড A ধরি, এখন তুমি যদি B পয়েন্ট থেকে A পয়েন্টের দিকে আসতে চাও, তুমি কিন্তু এই রোধটা কোনোভাবেই অতিক্রম না করে আসতে পারবে না। সো B পয়েন্ট থেকে A পয়েন্টে আসার পথে কিন্তু তোমার অবশ্যই একটা কম্পোনেন্ট অতিক্রম করতে হচ্ছে। যেহেতু একটা কম্পোনেন্ট অতিক্রম না করে তুমি আসতে পারছো না, সেহেতু আমাদের B পয়েন্টটা হবে হলো একটা নতুন নোড। এই নোডটাকে তুমি যেকোনো নাম দিতে পারো। সহজভাবে আমরা এটাকে ছোট হাতের B লিখলেই হবে। এরপর আমরা আরেকটা কেস দেখি। এখন আগের কেসের ক্ষেত্রে আরেকটা কথা বলি, যেহেতু আমাদের নোড ডিফারেন্ট হচ্ছে, সেহেতু আমরা ২ পয়েন্টের ভোল্টেজও কিন্তু ডিফারেন্ট ভাবে রিপ্রেজেন্ট করব। ঠিক আছে? সো ভোল্টেজ ডিপেন্ড করে হলো নোডের উপরে। সেম নোডের আন্ডারে সব পয়েন্টের ভোল্টেজ সেম এবং নোড যদি আমার ডিফারেন্ট হয়ে যায়, আমরা ভোল্টেজটাকেও ডিফারেন্ট ভাবে রিপ্রেজেন্ট করব। এখন যদি কোইন্সিডেন্টলি তুমি ২ টা ক্যালকুলেট করে সেম ভোল্টেজ পাও, তাহলে তো আর কিছু করার নাই। বাট এমন কোনো কথা নাই যে তাদের ভোল্টেজ অলওয়েজ সেম হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা আরেকটা কেস দেখি। এখানে দেখো আমাদের A ও B পয়েন্টের মাঝখানে একটা রোধ আছে। আবার এদের মাঝখানে কিন্তু আরেকটা ফাঁকা পথও আছে। তাই আছে না? এখন
ধরো আমার এ পয়েন্টে আমি একটা নোড দিলাম ছোট হাতের এ। আমি যদি বি পয়েন্ট থেকে এ পয়েন্টে যেতে চাই, আমি কিন্তু একভাবে এই পথ দিয়ে যেতে পারি, আরেকভাবে এই পথ দিয়ে যেতে পারি। এখন দেখো আমি কিন্তু নোডের কন্ডিশনের সময় বলেছিলাম যে তুমি যদি যে কোনোভাবে যেতে পারো, কোনো কম্পোনেন্ট অতিক্রম না করে, তাহলেই তারা সেম নোডের আন্ডারে পড়বে। এখন আমি যদি বি নোড থেকে স্টার্ট করে উপরের পথে অর্থাৎ এই পথ দিয়ে যাই, তাহলেই কিন্তু আমার কোনো কম্পোনেন্ট অতিক্রম করা লাগছে না এবং আমি এ নোডে পৌঁছে যাচ্ছি, তাই যাচ্ছি না? সেহেতু আমি বলতে পারবো যে আমার এ বি পয়েন্টটাও এ নোডের আন্ডারে পড়ছে। ঠিক আছে? সো আমার এই ক্ষেত্রেও দুইটা পয়েন্টের ভোল্টেজই হবে ভিএ এর সমান। এখন আমরা আরেকটা কেস দেখি। এই কেসে দেখো আমাদের এ পয়েন্ট আর বি পয়েন্টের মাঝখানে দুটি পথ আছে এবং দুটি পথে যাওয়ার সময় কিন্তু আমাদের অবশ্যই রোধকে অতিক্রম করতে হবে। সো সিম্পলি তুমি বুঝতে পারছো আগেরগুলোর মতোই, আমাদের এ কে আমি যদি ছোট হাতের এ নোট ধরি, বি হবে আমার ডিফারেন্ট একটা নোট যেটা হবে হলো ছোট হাতের বি, আমি ধরে নিচ্ছি আর কি। এখন এই দুইটা পয়েন্টের ভোল্টেজ হবে ডিফারেন্ট। যেহেতু আমরা এমন কোনো পথ পাচ্ছি না যাতে আমি বি থেকে এ তে কোনো কম্পোনেন্ট অতিক্রম না করেই যেতে পারবো, সেহেতু তারা দুজন ডিফারেন্ট নোডের আন্ডারে পড়বে। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন এই গেল হলো আমরা কোন কোন পয়েন্টগুলোকে কোন কোন নোডের আন্ডারে ফেলবো। আচ্ছা, তাহলে মেইন সার্কিটে আমি যে নোডের নামগুলো দিয়েছিলাম ওই জিনিসটা আবার একটু এক্সপ্লেইন করি দেখো। এখন এইখানে আমি এই নোডটার নাম দিয়েছিলাম হলো এ, তাই দিয়েছিলাম না? আর এই নোডটার নাম দিয়েছিলাম হলো সি। এখন আমাকে একটা জিনিস বলো তো, সি পয়েন্ট থেকে আমি কোনো কিছু অতিক্রম না করেই এ পয়েন্টে যেতে পারবো না? হ্যাঁ, যেতে পারবো, ইজিলি চলে যেতে পারবো। যেহেতু আমি যেতে পারছি, তাহলে এটা আসলে সি হবে না, এটা আসলে এই হবে। ঠিক আছে? আবার তুমি দেখো আমাদের যে ডি নোডটা রয়েছে, এই ডি নোড থেকেও কিন্তু তুমি কোনো কম্পোনেন্ট অতিক্রম না করেই আবার এ তে চলে যেতে পারছো, পারছো না? সেহেতু এটাও আসলে ডি হবে না, এটাও হবে আমাদের এ। এখন এই যে ই পয়েন্টটা রয়েছে, ই পয়েন্ট থেকে কিন্তু তুমি কোনোভাবেই কোনো কম্পোনেন্ট অতিক্রম না করে এই পয়েন্টে যেতে পারবা না, পারবা? না। সো ই পয়েন্টটা আমার ই নোডের মধ্যেই পড়বে, এটা আর তুমি এ নোডের মধ্যে ফেলতে পারবা না। সেম ভাবে বি এর জন্য তুমি কিন্তু কোনো কম্পোনেন্ট অতিক্রম না করে বি থেকে এ তে যেতে পারবা না, যেতে পারবা? না। সো এটা আমাদের বি হবে, এটা কিন্তু আলাদাভাবে আমরা এর মধ্যে ফেলতে পারবো না, এটাকে আমাদের একটা আলাদা নোডই রাখতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে আমরা সেম জিনিসটা দেখি অন্য একটা সার্কিটের জন্য। এখন নিচে যে সার্কিটটা রয়েছে, এই সার্কিটটা খেয়াল করো। এই সার্কিটের ক্ষেত্রে আমি সেম কাজটা আগে করি। আমাদের যে বিভিন্ন নোডগুলো রয়েছে, নোডগুলোকে চিহ্নিত করি। দেখো আমাদের এখানে একটা নোড আমি দিতে পারি এ, এখানে একটা নোড দিতে পারি বি, এখানে একটা নোড দিতে পারি আমি সি। এখন এইখানে কি আমাদের ডিফারেন্ট কোনো কিছু হবে না সি হবে? হ্যাঁ, এখানে আমাদের সি হবে। বিকজ আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কিন্তু কোনো কিছু অতিক্রম না করেই চলে আসতে পারছি। আবার এইটাও কিন্তু আমার সি পয়েন্ট হবে। বিকজ আমি এখান থেকে এখানে কিন্তু কোনো বাধা অতিক্রম না করেই চলে আসতে পারছি। ঠিক আছে? আবার এই পয়েন্টটাও সেম ভাবে আমার সি হবে। ওকে? আবার সি থেকে যদি তুমি লেফট সাইডে যাও, তাহলে এই পয়েন্টটাকে আমরা নতুন একটা নাম দিতে পারি, সেই নামটা হতে পারে আমাদের ডি। এখন এই নোডগুলো চিহ্নিত করার মাধ্যমে তুমি খুব সহজেই দুটি কম্পোনেন্ট সমান্তরালে আছে কিনা বুঝতে পারবে। দুটি কম্পোনেন্ট সমান্তরালে কখন থাকবে? সেম দুটি নোডের মাঝে থাকা যে কম্পোনেন্টগুলো তারা হবে হলো সমান্তরালে। অর্থাৎ আমি যদি দুটি কম্পোনেন্টের দুই পাশের নোডগুলোর দেখি নাম সেম সেম, তার মানে তারা সমান্তরালে আছে। যেমন দেখো আমাদের এই যে রোধটা, এই রোধের এখানে আছে বি, এখানে আছে সি। সো এই রোধটা আমার বি আর সি এর মাঝখানে লাগানো, তাই না? সো এই রোধটা হলো আমার বি আর সি এর মাঝখানে লাগানো। আবার দেখো এই রোধটার ক্ষেত্রে তুমি যদি সেম জিনিসটা খেয়াল করো, এটার এক পাশে আছে বি, আরেক পাশে আছে সি। সো এটাও কিন্তু আমার বি আর সি এর মাঝখানে লাগানো। যেহেতু এই দুইটা রোধের দুই পাশের নোডগুলো সেম হচ্ছে, তার মানে আমরা বলতে পারি যে এই দুইটা রোধ পরস্পর সমান্তরালে আছে। খুবই সিম্পল হয়ে গেল না জিনিসটা? এই নোডের আইডিয়া দিয়ে তুমি খুব সহজেই বুঝতে পারবা যে আমাদের রেজিস্ট্যান্স গুলো সিরিজে আছে না সমান্তরালে আছে। এখন এই জায়গাটায় নোডের আইডিয়া দিয়ে আরো একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমরা খেয়াল করতে পারি, যেটা শ্রেণী সমান্তরাল না আসলে বাট সার্কিট অ্যানালাইসিসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে একটা জিনিস খেয়াল করো, আমার এই যে রোধটা ছিল, এই রোধের দুই প্রান্তেই কিন্তু আমরা সি নোড পেয়েছি, তাই পেয়েছি না? এখন আমরা তো জানি যে দুটি পয়েন্ট যদি সেম নোডের আন্ডারে থাকে, তার মানে সেই দুটি পয়েন্টের ভোল্টেজ সেম, তাই না? তার মানে এই পয়েন্টের ভোল্টেজ আমার ভিসি, এই পয়েন্টের ভোল্টেজও আমার ভিসি। তাহলে এই রোধটার অ্যাক্রসে আমার ভোল্টেজটা কত? এই রোধের অ্যাক্রসে ভোল্টেজ হলো ভিসি মাইনাস ভিসি ইজ ইকুয়াল টু জিরো। সো এই রোধে কিন্তু আমাদের ভোল্টেজ ড্রপটা হচ্ছে জিরো। আবার আমরা জানি হলো আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, তাই জানি না? এখন যদি তুমি এখানে ভি জিরো দিয়ে দাও, তাহলে আমরা আই সমান পাই যাচ্ছি হলো জিরো। অর্থাৎ আমাদের এই রোধের মাঝখান দিয়ে
কোনো কারেন্ট প্রবাহিত হবে না। সো আমাদের যে কোনো একটা রোধের ২ প্রান্তে যদি আমরা সেম নোড পাই, সেই রোধের মধ্য দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় না। এটা খেয়াল রাখবা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তোমার সার্কিট সলভিং এর সময় এই জিনিসটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। সো এইজন্য বলছি, এখানে আমি যে কথাগুলো বলছি এগুলো সার্কিট এনালাইসিস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো এটার মাধ্যমে আমরা সমান্তরাল কম্পোনেন্ট গুলোর সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। কখনোই বলতে পারবো যে আমার মাল্টিপল কম্পোনেন্ট সমান্তরালে আছে। আচ্ছা, এরপরে আমরা কিভাবে বলতে পারবো যে আমার মাল্টিপল কম্পোনেন্ট শ্রেণীতে আছে? এটার জন্য তোমার যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হলো, একটি তার ভাগ হওয়ার আগ পর্যন্ত তাতে সেম কারেন্ট ফ্লো হয়। তার মানে সহজ কথা আমি বুঝাচ্ছি যে একটা তারকে তুমি যতক্ষণ না ভাগ করবা, যতক্ষণ তারটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে, ততক্ষণ তার মধ্যে সেম কারেন্ট ফ্লো হবে। সেই কারেন্টে কোনো পরিবর্তন আসবে না। সো এই নিচের সার্কিটটায় দেখো, আমার সার্কিটের যে পার্টগুলো রয়েছে, এই পার্টটা আমি বলতে পারি না একটা নিরবিচ্ছিন্ন পার্ট। এই অংশটায় আমাদের তার কিন্তু কোনো ভাগ হয়নি। কিন্তু এই পয়েন্টে আসার পরে কিন্তু আমার তারটা ২ ভাগ হয়ে গেছে। সেম ভাবে এই পয়েন্টেও কিন্তু আমার তারটা ২ ভাগ হয়েছিল। সো যতটুকু অংশে একটা তার নিরবিচ্ছিন্ন রয়েছে, সেই অংশটুকুতে সেম কারেন্ট ফ্লো হবে। I1, I1, এখানেও আমি I1 দিতে পারি। ঠিক আছে? আবার এই অংশটুকু খেয়াল করো, এই অংশটুকুতেও কিন্তু আমি একটা নিরবিচ্ছিন্ন তার পাচ্ছি এবং এই পয়েন্টে গিয়ে আমার তারটা ২ ভাগ হয়ে গেছে। তো এই যে নিরবিচ্ছিন্ন অংশটুকু রয়েছে, এই অংশটুকুতেও আমার সেম কারেন্ট ফ্লো হবে। ঠিক আছে? কারেন্টের দিক এবং মান সেম থাকবে যেকোনো নিরবিচ্ছিন্ন অংশের। আবার এখানে যে নিরবিচ্ছিন্ন অংশটা রয়েছে, সেখানেও আমাদের কারেন্টের দিক এবং মান সেম থাকবে। I3, এখানে আমি লিখতে পারি I3। এটা হবে আমাদের আবার ডিফারেন্ট আরেকটা I2। আবার এটা একটা নিরবিচ্ছিন্ন অংশ, এই অংশে আমি লিখতে পারি হলো I4। আর এই অংশগুলো তো আগেই আমি দিয়েছি। এখানে এই একটা অংশ শুধু বাকি আছে। এই অংশটাকে আমি দিতে পারি হলো I5। তাহলে দেখো সবগুলো অংশে আমি কারেন্টগুলো লিখে ফেললাম। এখন তুমি সিরিজ কিভাবে বুঝবা? সিরিজ বুঝার জন্য জাস্ট তোমার এই জিনিসটা খেয়াল রাখা লাগবে যে আমাদের দুটি কম্পোনেন্টের মধ্যে সেম কারেন্ট ফ্লো হচ্ছে কিনা। যেমন দেখো, আমাদের এই কম্পোনেন্টটা আর এই কম্পোনেন্টটা দুটোর মধ্যে দিয়েই কিন্তু I1 ফ্লো হচ্ছে। তাই হচ্ছে না? তাহলে আমি ডিরেক্টলি বলে দিতে পারি যে এই ২ টা কম্পোনেন্ট আমার সিরিজে থাকবে। আবার এই ২ টার মধ্য দিয়ে সেম I2 ফ্লো হচ্ছে। তার মানে এই ২ টাও থাকবে সিরিজে। এখন সিরিজ সমান্তরাল কিন্তু যেকোনো কম্পোনেন্টের মধ্যেও হতে পারে। এখন আমি এখানে একটা রোধ আর একটা কোষ একসাথে করেছি বলে ভেবো না যে রোধের সময় এটা ডিফারেন্ট হবে। যদি এখানে একটা রোধ আর এখানে রোধ থাকতো, তাহলে কিন্তু জিনিসটা একই হতো। ঠিক আছে? তখনও এই ২ জন সিরিজেই থাকতো। তো এভাবেই তুমি ডিরেক্টলি বুঝে যেতে পারবা যে কখন আমরা সিরিজে জিনিসটাকে রাখবো আর কখন আমরা সমান্তরালে জিনিসটাকে রাখবো। এটা মেইনলি তোমার তুলরোধের ক্ষেত্রে হেল্প করবে, বাট পুরা সার্কিট অ্যানালাইসিস এর জন্য যে কোনো সময় তোমার এই শ্রেণী আর সমান্তরালের কানেকশন বোঝাটা অনেক বেশি হেল্পফুল হয়। এজন্য আমি আজকে যে কনসেপ্টগুলো তোমাদের পড়ালাম, সেটা হলো বেসিক্যালি আমরা কোন পয়েন্টগুলোতে সেম ভোল্টেজ পাই আর কোন অংশে আমরা সেম কারেন্ট পাই। সো আমি যখনই সেম ভোল্টেজ আর সেম কারেন্টটা বুঝবো, এটি বুঝলেই এই অ্যানালাইসিস থেকে আমি ইজিলি সিরিজ এবং সমান্তরাল বের করতে পারবো। আচ্ছা, এরপরে আমরা আরেকটা সার্কিট দেখি। এই সার্কিটের দেখো কোন অংশগুলোতে সেম কারেন্ট ফ্লো হচ্ছে। এই সার্কিটের আমরা যদি লেফট থেকে যাই, লেফটের এই অংশটাতে প্রথমে সেম কারেন্ট ফ্লো হবে বিকজ এটা নিরবিচ্ছিন্ন, তাই না? সো এই অংশটার যে কারেন্টটা সেটাকে আমি লিখতে পারি হলো I1। এটাও হবে I1। আচ্ছা, তারপরে আবার এই অংশটা নিরবিচ্ছিন্ন হচ্ছে। সো এই অংশটাতে আবার আমাদের সেম কারেন্ট ফ্লো হবে I2। আবার এই অংশটা হচ্ছে নিরবিচ্ছিন্ন, এটাকে আমি ধরতে পারি I3। আবার এই অংশটা হচ্ছে নিরবিচ্ছিন্ন, এটা হচ্ছে I4। আবার সেম ভাবে এই অংশটাকে আমি লিখতে পারি হলো I5। এখানে দেখো এই ৩টি রোধের মধ্য দিয়েই কিন্তু আমার I2 ফ্লো হচ্ছে, তাই না? যেহেতু এই ৩টি রোধের মধ্য দিয়ে I2 ফ্লো হচ্ছে, তার মানে আমি বলতে পারবো যে আমার এই রোধ ৩টা একজন আরেকজনের সাথে কিসে আছে? শ্রেণীতে আছে। হ্যাঁ। আচ্ছা, এখন আমরা চলে যাই হলো এমন একটা সার্কিটে যেটা থেকে আমরা কেবল যে কনসেপ্টটা শিখলাম, সেই কনসেপ্টটা ইউজ করে পুরোপুরি তুল্যরোধ বের করতে পারবো। ঠিক আছে? এখানে দেখো, আমি জিনিসটা জাস্ট সহজ রাখার জন্য সবগুলো রোধের ভ্যালু 1 রেখেছি। আমি তোমাদের জাস্ট বলে দিব যে কোন অংশটার সাথে কিভাবে সংযুক্ত আছে। তুমি এই ইনফরমেশনটা ইউজ করে ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারবা যে আমাদের এখানে টোটাল তুল্যরোধটা কত হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ম্যাথটার মধ্যে যাই। এখন দেখো, আমাদের এই যে ম্যাথটা রয়েছে, প্রথমে আমার কাজ হবে হলো নোডগুলো চিহ্নিত করা। সো এই পয়েন্টটাকে আমি লিখতে পারছি এ, এই পয়েন্টটাকে লিখতে পারছি বি, এই পয়েন্টটাকে লিখতে পারছি সি, এই পয়েন্টটাকে লিখতে পারছি ডি, এই পয়েন্টটাকে লিখতে পারছি ই। আমি সবগুলো পয়েন্টকেই আলাদা আলাদা নাম দিলাম। ঠিক আছে? এখন আমি রাইট সাইডে চলে যাই। এখন এইটাকে সি লিখেছি, এইটা হবে তাহলে আমার ডি,
এইটাও আমার ডি হচ্ছে, তাই না? এইটা আমার কি হবে? এইটা হবে হলো আমার ই। এইটাও হবে আমার ই। যেহেতু আমরা সেম তার দিয়ে চলে যেতে পারছি কোনো কম্পোনেন্ট ক্রস না করে। আবার এইদিকে জিনিসটা ঘুরে, ঘুরে এসে এইটাও কিন্তু আবার আমার ই হবে। কেন? বিকজ তুমি কিন্তু এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কোনো কিছু অতিক্রম না করেই চলে আসতে পারছো। তাই পারছো না? তাহলে দেখো খুব সিম্পলি কিন্তু আমাদের সবকিছুর নাম দেওয়া হয়ে গেছে বা নোডগুলোকে আমরা খুবই সহজে চিহ্নিত করে ফেলেছি। এখন আমাদের সমান্তরাল আর শ্রেণী বুঝতে হবে। আচ্ছা, এখন দেখো আমাদের এইখানে যে ৩ টা রোধ রয়েছে, এই ৩ টা রোধের ২ সাইডের যে নোডগুলো কি, কি? এই রোধটার ২ সাইডের নোড ডিআরই, এই রোধটার ২ সাইডের নোড ডিআরই, এই রোধটার ২ সাইডের নোড ডি এবং ই। তার মানে আমি ডিরেক্টলি বলতে পারছি না যে এইখানে আমি যে ৩ টা রোধ কানেক্ট করেছি, এই ৩ টা রোধই কিন্তু একজন আরেকজনের সাথে কিসে আছে? সমান্তরালে আছে। ঠিক আছে? এখন এই ৩ টা যখন তুমি সমান্তরালে কানেক্ট করবা, তুমি এই ৩ টার পরিবর্তে একটা তুল্যরোধ পাবা। একটা তুল্যরোধ পাবা না? সো আমরা এখন এই ৩ টার পরিবর্তে টোটাল জিনিসটা এক্সচেঞ্জ করে এটার যে তুল্যরোধটা হবে, সেই তুল্যরোধটা বসিয়ে দিতে পারি। তাই বসিয়ে দিতে পারি না? বসিয়ে দিলে তো কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা এখন এখানে সেই কাজটাই করি। এখানে আমার তুল্যরোধটা হবে হলো ৩ টা যেহেতু 1 ভ্যালুতে সমান্তরালে কানেক্টেড, এটার তুল্যরোধ হবে হলো 0.33। এখন একটা জিনিস খেয়াল করো, আমি আগেই বলেছিলাম একটা রোধের অ্যাক্রসে ২ পাশেই যদি তোমার সেম নোড থাকে, তাহলে সেই রোধটা অরিজিনাল ডিসকানেক্টেড থাকে। ওর মাঝখানে আসলে কোনো তড়িৎ প্রবাহিত হয় না। সেম জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এই রোধটার জন্য। এই রোধটার দেখো এই সাইডেও আছে ই, এই সাইডেও আছে ই। তাহলে কি এই রোধের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে? না, হবে না। সো আমরা এখানে বলতে পারছি যে আমাদের এইখানে যে রোধটা সেটা অরিজিনালি ডিসকানেক্টেড। এইটা আমাদের কোনো আসলে কাজের না। সো আমি এই জিনিসটাকে ডিরেক্ট সরাই দিতে পারি না। এটা কি রাখার আমার কোনো দরকার আছে? না, এটা আমার রাখার কোনোই দরকার নেই। সো আমরা চলো ওই কাজটাই করি। আমরা এই টোটাল জিনিসটাকে এখান থেকে রিমুভ করে দিই। রিমুভ করে এখানে একটা জাস্ট শর্ট সার্কিট বসাই দিব। তাহলে দেখো জিনিসটা কিন্তু আমাদের আস্তে, আস্তে অনেক সিম্পলিফাই হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে আমি একটা নেমিং এর সময় ভুল করেছি। সেটা হলো আমি ২ টা ডিফারেন্ট নোডকে ডি নাম দিয়েছি। ওখানেও একটা ডি নাম দিয়েছিলাম। এখানে কিন্তু যদিও আমাদের নোডটা ম্যাচ করতেছিল না, তাও আমি ভুল করে আসলে ডি নাম দিয়েছি। কিন্তু আমি কি দিতে পারবো? না। ২ টা ডিফারেন্ট নোড যারা আসলে সেম নোড না, তাদেরকে কখনোই আমি সেম নামে রাখতে পারবো না। সো এটা আমার চেঞ্জ করে অন্য কিছু দিতে হবে। আমি এখানে কি দেব? চলো আমরা এফ ইউজ করি। এফ ইউজ করলে তো কোনো প্রবলেম নাই। ঠিক আছে? এখন তাহলে দেখো এই পয়েন্টটা হলো আমার ডি নোড, এই পয়েন্টগুলো হলো আমার ই নোড, এইটা হলো আমার এফ নোড। এখন আমরা চিহ্নিত করার ট্রাই করব যে আমাদের কোন কোন অংশের ভিতর দিয়ে সেম কারেন্ট ফ্লো হচ্ছে। সেম কারেন্ট ফ্লোর মাধ্যমে হলো আমরা সিরিজ পার্টগুলো চিহ্নিত করতে পারবো। এখন দেখো এইটা তো একটা কন্টিনিউয়াস ওয়্যার, এটা একটা কন্টিনিউয়াস ওয়্যার না? তার মানে এটার মধ্যে দিয়ে সেম কারেন্ট ফ্লো হবে। সো আমরা বলতে পারি হলো এই দুজন কিসে আছে? এই দুজন আছে হলো সিরিজে। সো এই দুইটা যদি আমি সিরিজে কানেক্ট করি, সিরিজে কানেক্ট করার পরে কি হবে? এই দুইটা সিম্পলি যোগ হয়ে যাবে। তাছাড়া তো আর কিছু না, তাই না? তো সিম্পলি আমি যদি দুটো যোগ করে দিই 1 প্লাস 0.33, এটা হবে হলো আমার 1.33 ওহম। ঠিক আছে? এখন আরেকটা জিনিস খেয়াল করো, আমার এই যে রোধটা, এই রোধের ২ পাশে আছে হলো সি আর ই নোড। আর এই রোধটার ২ পাশেও কিন্তু আছে সি আর ই নোড। তার মানে এই দুজন কিসে থাকবে? এই দুজন থাকবে হলো সমান্তরালে। তাহলে তুমি ক্যালকুলেট করলে ইজিলি বের করে ফেলতে পারবা যে এদের সমান্তরালে তুল্য রোধটা কত হবে। তারপরে তুমি এখানে যে সমান্তরালে তুল্য রোধটা পাবা, ওই তুল্য রোধের মধ্য দিয়ে যেই তড়িৎটা প্রবাহিত হবে সেইটাই কিন্তু আবার এইটার মধ্য দিয়ে প্রবাহিত হবে। তাই হবে না? কিভাবে জিনিসটা হয়? আচ্ছা, আমি করব কি, এখন এই ২ টা রোধের সমান্তরালে কানেকশনটা নিয়ে আসব। সেটা আমি কিভাবে করব? এই জিনিসটাকে মুছে দিব। মুছে দিয়ে এদের তুল্যটাকে একটা রোধ দিয়ে উপস্থাপন করব। তাহলেই আমার জিনিসটা আরো সিম্পলিফাই হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এটা হলো আমার একটা লাইন গেল। আর এটার তুল্য রোধ কত? 1.33 প্যারালাল উইথ 1। ঠিক আছে? এখন তাহলে দেখো এটা আমার একটা কন্টিনিউয়াস কানেকশন ক্রিয়েট হয়ে গেল না? এটা কিন্তু আমার একটা কন্টিনিউয়াস কানেকশন। সো এখানে আমার যে তড়িৎ প্রবাহিত হবে সেই তড়িৎটাই কিন্তু আবার আবার এই সাইড দিয়ে প্রবাহিত হবে। তাই হবে না? তার মানে আমি বলতে পারছি যে এইটা আর এটা কিসে থাকবে? এইটা আর এইটা থাকবে হলো সিরিজে। তাহলে এই ২ টা যখন সিরিজে থাকবে, এই দুটো তুমি সিরিজে জাস্ট যোগ করেই তুমি আরেকটা তুল্যরোধ পেয়ে যাবে এই ২ টার। সেইটা দিয়ে এই ২ টাকে তুমি একসাথে রিপ্লেস করে দিতে পারো। তাই পারো না? তো আমরা যখন সেই কাজটা করব, সেই কাজটা করার পরে আমরা এইভাবে একটা রোধ পাচ্ছি। আর এই রোধটা কত? 1 প্লাস 1 প্যারালাল উইথ 1.33। বুঝতে পেরেছো? এখন তো জিনিসটা একদমই সিম্পল হয়ে গেছে। এই ২ টা কিসে থাকবে? এই ২ টা থাকবে হলো প্যারালালে, এবং এই ২ টার প্যারালাল সম্পর্কে যা আসবে তার সাথে এই ২ টা জিনিস থাকবে সিরিজে।
সেটা করার মাধ্যমে কিন্তু আমরা পুরা সার্কিটটা সলভ করে ফেলতে পারলাম। বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে তাহলে আমাদের সবচেয়ে ইম্পোর্টেন্ট কনসেপ্ট ছিল কি? ইম্পোর্টেন্ট কনসেপ্ট ছিল হলো কখন আমরা সেম ভোল্টেজ বলতে পারবো এবং কখন আমরা সেম কারেন্ট বলতে পারবো। তুমি যদি এই ২ টা জিনিস একটু সুন্দরভাবে বুঝতে পারো, তাহলেই দেখবা শ্রেণী আর সমান্তরাল তোমার জন্য একদম দুধভাত হয়ে গেছে। এখানে তোমার আর কোনো প্রবলেমই থাকবে না। এবং এই নোড এনালাইসিস এবং আমার কোন তারের মধ্যে দিয়ে সেম কারেন্ট ফ্লো হচ্ছে, এই জিনিসটা তোমার সার্কিট এনালাইসিস এ অলওয়েজ অনেক বেশি হেল্প করবে। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।